আজ আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রত্নতত্ত্ব এই ছোট গল্পটি আলোচনা করব। অবশ্যই পুরো গল্পটি সংক্ষেপে জানব, তবে তার সঙ্গে যেটি অত্যন্ত প্রয়োজনীয়, বিভিন্ন চাকরির পরীক্ষায় যে সমস্ত ছোট প্রশ্নগুলো আসে সেই বিষয়গুলো আমি থরোলি জানাবো এবং স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সেই তথ্যগুলো সংগ্রহ করবে, লিখে রাখবে, প্র্যাকটিস করবে, মনে রাখবে। তো প্রথমেই যে বিষয়টি বলবো যে প্রত্নতত্ত্ব এই যে ছোট গল্পটি, এর উৎস কিন্তু হচ্ছে বিভূতিভূষণ গল্প সমগ্র। প্রকৃতি কি জাতীয় রচনা, এটি একটি অলৌকিক স্বাদের গল্প। বারবার বলেছি, প্রত্যেকটি ছোট গল্পের ক্ষেত্রে বা উপন্যাসের ক্ষেত্রে চরিত্রগুলো কিন্তু আমাদের মনে রাখা দরকার। আমার এই অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি ফলো করো, তোমরা দেখবে প্রত্যেকটিতে চরিত্র কিন্তু আমি তুলে দিয়েছি। তোমরা সেগুলো নোট ডাউন করবে, মুখস্থ করবে। চরিত্র আমাদের আজকের এই প্রত্নতত্ত্ব ছোট গল্পের চরিত্র সুকুমার সেন, গল্প কথক ক বাবু, দীপঙ্কর শ্রীজ্ঞান, বৌদ্ধ ভিক্ষু এবং স্পুনার সাহেব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পে উল্লেখিত যে গাছপালা, সেগুলো কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে। আমাদের আজকের এই ছোট গল্পে যে বিশেষ কয়েকটি গাছপালার উল্লেখ রয়েছে সেগুলো আমি উল্লেখ করে দিচ্ছি। ময়নাকাটার বন, ঘোড়া নিম গাছ, বৈচির ঝোপ, বাঁশ বন, কাঁঠালতলা, এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে, অর্থাৎ কাঁঠাল গাছ। তো চলো আজকে আমরা প্রত্নতত্ত্ব এই অলৌকিক রসের গল্পটি জেনে নেই সংক্ষেপে। আমাদের আজকের ছোট গল্প প্রত্নতত্ত্ব এই গল্পে গল্পকথক প্রত্নতত্ত্ব বিভাগের একজন সুদক্ষ কর্মী ডক্টর সুকুমার সেনের কাছে যে গল্পটি শুনেছেন তাই বিবৃত করেছেন এই গল্পে। ডক্টর সেন ছিলেন স্পুনার সাহেবের প্রধান সহকারী এবং ইন্ডিয়ান মিউজিয়ামের প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটর। প্রত্যেকটি লাইন গুরুত্বপূর্ণ, মনে রাখবে। একদিন এক শীতের সন্ধ্যায় চা খেতে খেতে সুকুমারবাবু এই গল্পটি শুরু করেন। ঢাকার বিক্রমপুরের পুরানো ঢিবি খোঁড়ার কাজ শুরু হয় ঢাকা মিউজিয়াম থেকে, যার তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন সুকুমার বাবু। সেখানে গিয়ে দেখলেন দুটো ঢিবি রয়েছে যা ময়নাকাটার বন আর আগাছায় ভরা। স্থানীয় লোকেরা অপেক্ষাকৃত বড় ঢিবিটাকে বলে নাস্তিক পণ্ডিতের ভিটা ও ছোটটাকে বলে টোল বাড়ির ভিটা। কারোর মতে এই নাস্তিকটি ছিলেন বল্লভ আচার্য, যিনি প্রথমে বৈষ্ণব শাস্ত্রকার হলেও পরে সাংকর বেদান্তের ভক্ত হন। খনন কার্যে সুকুমারবাবুর সহকারী ছিলেন ক বাবু, যিনি রীতিমতো প্রত্নতত্ত্বগ্রস্ত। ঢিবি খোঁড়ার কাজ শুরু হলে খুঁড়তে খুঁড়তে প্রথমে বেরোলো একটি মাটির ঘট, যার অর্ধেকটাই ভর্তি কড়িতে। পরে আরও অনেক ভাঙা মাটির ঘট, মাটির কলসি, একটা মরচে ধরা লাল রঙের তলোয়ার, একটা প্রদীপ, ভাঙা ইটের কুচো এবং সবশেষে একটা কালো পাথরের দেবী মূর্তি পাওয়া গেল। দেবী মূর্তিটি পাওয়া যায় টোলবাড়ির ভিটায়। রাজমহলের কালো পাথরের তৈরি, চকচকে পালিশ করা। মূর্তিটি দেবী সরস্বতীর, কিন্তু বৌদ্ধ ভাস্কর্যের ছাপ রয়েছে তাতে। মূর্তিটি যখন পরিষ্কার করে গল্পকথকের কাছে আনা হলো, তিনি মুগ্ধ হয়ে মূর্তিটির দিকে তাকিয়ে রইলেন এবং তার মনে হলো মূর্তিটির হাসিমাখা মুখটি যেন জীবন্ত। মূর্তিটি যে গুপ্ত যুগের পরবর্তী সময়ের এবং পূর্ববঙ্গের শিল্পীর হাতে তৈরি, তা তিনি মাথার ওপর ছাতার মতো যে চিহ্নটি দেখেছেন তা দেখে স্থির করলেন। একদিন রবিবার রাতে অন্য দিনের তুলনায় একটু আগে শুয়ে পড়েছেন তিনি এবং গভীর রাতে মন্দিরের ধূপ ধুনো ফুল চন্দনের
মতো একটা গন্ধে তার ঘুম ভাঙল। চেয়ে দেখলেন তার সামনে এক মুণ্ডিত মস্তক বৌদ্ধ পুরোহিত দাঁড়িয়ে। তারপর মনের ভুল ভেবে তিনি আবার শুয়ে পড়লেন। অনেকক্ষণ পর আবার সেই সুগন্ধ, আবার সেই জ্যোতির্ময় বৌদ্ধ ভিক্ষুটিকে তিনি দেখলেন। তারপর অল্প সময়ের মধ্যেই ঘটে গেল অনেকগুলো ঘটনা। হঠাৎই দেখলেন তার ঘরটি আর সেই ঘর নেই, সেখানে বিস্তীর্ণ এক স্থান, অনেক বৌদ্ধ ভিক্ষু সেখানে আসা যাওয়া করছে। এক স্থানে অনেক তরুণ যুবক ছাত্র, একজন সুপুরুষ বৌদ্ধ ভিক্ষু তার চারপাশে তারা বসে আছে তিনি দেখলেন। পরে সেই দৃশ্যটিও মিলিয়ে গেল। দেখলেন এক বিরাট উৎসব সভা, সেখানে অসংখ্য সৈন্য রয়েছে। একজন রক্তাম্বর চম্পক গৌরী এক মেয়েকে ইস্পাতের বর্মআটা এক যুবক যেন তার পেশিবহুল হাত তার হাতে স্থাপন করল। এই সুপুরুষ ব্যক্তিটিও সেই বৌদ্ধ ভিক্ষুটি ছিল। পরে বিবাহ সভাও মিলিয়ে গেল। হঠাৎ চোখের সামনে যেন বিস্তীর্ণ বরফের এক রাজ্য, যেখানে দীর্ঘদেহ দেহ এক ভিক্ষু যেন দুর্গম পথ বেয়ে হিমবৃষ্টির মধ্য দিয়েই সেই পার্বত্য প্রদেশে এগিয়ে চলেছে। তারপর আবারও দৃশ্য বদল। দেখলেন পাড়াগাঁয়ের এক চিত্র, যেখানে বাঁশবন, বইচির ঝোপ, কাঁঠালতলা, শালিকের কিচিমিচি, মাটির ঘরের দাওয়ায় বসে এক তরুণ যুবক, আর তার সামনে সেই দেবী মূর্তিটি। এরপর যে দৃশ্যটি দেখলেন তাতে তিনি অত্যন্ত আশ্চর্য হলেন। দেখলেন তার খাটের পাশে সেই বৌদ্ধ ভিক্ষুটি উপস্থিত এবং তাকে লক্ষ্য করে বলছেন, যে মূর্তিটি গল্পকথক খুঁজে বার করেছেন তারই টানে তাকে আসতে হয়েছে। আজ থেকে 900 বছর আগে তিনিও পৃথিবীতে মানুষ হয়েছিলেন। গল্পকথক জ্ঞানচর্চায় নিযুক্ত বলেই তিনি তার কাছে আসতে পেরেছেন এবং তাকে তারই অতীতের কিছু ঘটনা তিনি দেখিয়েছেন। বললেন, আমি দীপঙ্কর শ্রীজ্ঞান। নয়পাল দেবীর সময়ে আমি নালন্দা মহাবিহারের সংঘস্থবির ছিলাম। গৌতম বুদ্ধের বাণীতে তিনি মুগ্ধ থাকায় হিন্দু সমাজে তার জনপ্রিয়তা নষ্ট হয়েছিল। ভগবান শাক্যশ্রীর পরে আমি তিব্বত যাই ধর্ম পুনরুদ্ধারের জন্য। চেদিরাজ যখন নয়পাল দেবের কাছে যুদ্ধে হেরে সন্ধি করেন, তার কিছুদিন পরেই কর্ণের কন্যা যৌবনশ্রীর সঙ্গে নয়পাল দেবের তৃতীয় পুত্র বিগ্রহপালের যে বিবাহ হয়, আমি তার পুরোহিত ছিলাম। অল্প বয়সে আমি একজন গ্রাম্য শিল্পীর কাছে পাথরের মূর্তি গড়তে শিখি এবং পরে আমার সমস্ত শক্তি ও কল্পনা ব্যয় করে এই মূর্তিটি গড়ি। যে হিম তুষার শৃঙ্গ ও তুষার রাজ্য তোমায় দেখিয়েছি তা সত্যের রূপ। সাধারণ লোকের পক্ষে সেই সত্য সহজলভ্য নয়। আমি অনেক কষ্টে সে স্থানে পৌঁছেছি এবং সেখানে অনেক জ্ঞান তপস্বী আমার নিত্যসঙ্গী। তোমরাও অমৃতের পুত্র, তোমাদের জন্যও সেই স্থানটি নির্দিষ্ট আছে। অজ্ঞানতার বিরুদ্ধে তোমাদের অভিযান জয়যুক্ত হোক। এসব বলেই বৌদ্ধ ভিক্ষুটি মিলিয়ে গেল। পরে গল্পকথক জিজ্ঞেস করলেন যে এখন মূর্তিটি তাহলে কোথায়? তার উত্তরে তিনি বললেন, এটি এখন ঢাকা মিউজিয়ামে আছে। এখানেই গল্পটি শেষ। তো অবশ্যই তোমরা গল্প পড়বে, গল্প শুনবে এবং চাকরির পরীক্ষার জন্য যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি নিবে। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, ভিডিওটি দেখার পর লাইক করো, শেয়ার করো এবং ভালো না লাগলেও কমেন্ট করো। ভালো লাগলে তো করবেই। আশা করি সবাই ভালো আছো এবং ভালো থাকবে। সাহিত্যের সঙ্গে থাকো, বই পড়ো, বই কেনো, বই পড়তে উৎসাহিত করো সবাইকে।